পশ্চিমবঙ্গে এসআই নিয়ে না এবার বড়সড় সুখবর। এবার সামান্য যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে কিন্তু কোনোভাবেই বাদ যাবে না। কিন্তু কোনোভাবে যদি ফাইনাল ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাদ চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 15 দিনের মধ্যে করে নিতে হবে এই দুটো কাজ, তাহলে সেক্ষেত্রে ফাইনাল ভোটার তালিকাতে আপনাদের নাম থাকবে। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গে বর্তমানে এসআইয়ের প্রক্রিয়া শেষ ধাপে চলে এসেছে এবং কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বলেছিল যে গতকালকেই যে এসআইআরের যে স্ক্রুটনি যেটা হবে সেটাকে আরও 7 দিন এক্সটেন্ড করা হোক। তো সেই অনুযায়ী এবার এসআইআরের স্ক্রুটনির সময়সীমা আরও 7 দিন এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হচ্ছে এসআইআরের হিয়ারিং এবং 21 তারিখে প্রকাশিত হওয়ার কথা থাকলেও ফাইনাল ভোটার তালিকা, তো সেক্ষেত্রে 21 তারিখে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, তার পরিবর্তে 28 ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে ফাইনাল ভোটার তালিকা। অর্থাৎ ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হওয়ার দিন পুরোপুরি 14 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগে ছিল 14 তারিখ, এবার করে দেওয়া হলো 28 তারিখ এবং এরপরে মার্চ মাসের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে বিধানসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে এবার কিন্তু ইলেকশন আসতে আর বেশি দিন সময় নেই। খুব সম্ভবত এপ্রিল মাসে প্রথম দফার ইলেকশন শুরু হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গে খুব সম্ভবত 3 থেকে 4 দফাতে এবার ইলেকশন হতে চলেছে। যদিও 1 দফাতে করার কথা চলছে, তবুও এখন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 3 থেকে 4 দফাতে ইলেকশন হতে পারে। সেটা তো পরের প্রশ্ন। তো এবার আসছি যে গতকালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি জয়মাল্য বাগচি একটা প্রশ্ন করেছিলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এটা ডেমোগ্রাফিকের ব্যাপার, যে ভট্টাচার্য বা ব্যানার্জি সেটা বন্দ্যোপাধ্যায় হয়, চ্যাটার্জি সেটা চট্টোপাধ্যায় হয়। অর্থাৎ এগুলো তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডেমোগ্রাফিক ব্যাপার। অথবা মিডিল নেম যেটা রয়েছে, অর্থাৎ কারোর নাম ধরুন 2002 সালে ছিল অরুণ কুমার পাল, সেটা এখন হয়ে গেছে অরুণ পাল। অথবা ধরুন সেই সময়তে ছিল অরুণ পাল, এখন হয়ে গেছে অরুণ কুমার পাল। এই সমস্ত ভুলের কারণেও আপনারা এসআইআরের নোটিশ পাঠাচ্ছেন, এই প্রশ্ন করেছিল ইলেকশন কমিশনের উকিলকে। তার প্রশ্নের উত্তরে ইলেকশন কমিশনের উকিল বা তার যে লয়ার আছে তিনি বলেছেন যে এই সমস্ত ক্ষেত্রে যেহেতু এটা এআই করছে এবং পুরোটাই সফটওয়্যার ড্রিভেন, তো সে কারণে এই সমস্ত লোকেদের হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু এই সমস্ত লোকের নাম 100% ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। তার কারণ পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে এই সমস্ত কিছু কিন্তু একদমই নর্মাল। অর্থাৎ ভট্টাচার্য বা ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায় বা ভট্টাচার্যর বানান একটু মিসম্যাচ, আচার্যির বানান মিসম্যাচ বা কুমার থাকা বা চন্দ্র থাকা, এই সমস্ত কিছু নর্মাল। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এমনটা হয়েছে যে যদি আপনাদের কাছে হিয়ারিং নোটিশ এসেও থাকে তাহলেও আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। শুধুমাত্র তাই নয়, দেখুন এছাড়াও আরও একটি প্রশ্ন করেছে ইলেকশন কমিশনকে জয়মাল্য বাগচি। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবীকে জিজ্ঞাসা করেছেন যে কারোর পরিবারে তো 5 জন কিংবা 6 জন ছেলেমেয়ে থাকতেই পারে, তো সেক্ষেত্রে তাদের সবাইকে ডেকে বেকার বিরক্ত করার মানেটা কি? তো এই প্রশ্নের উত্তরে ইলেকশন কমিশন বলেছে যে আমরা দেখেছি যে একজনকে বাবা হিসাবে 200 জনের বেশি লোক তারা দাবি করছে। তো সেক্ষেত্রে এই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড রেখেছি যে 4 জনের বেশি যদি কাউকে কেউ বাবা বলে দাবি করে তাহলে তাদের প্রত্যেক জনের কাছে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হবে। তো সেক্ষেত্রে এবার কি হয়েছে, এই প্রত্যেক জনের কাছেই হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে এবং সেক্ষেত্রেও বলা হয়েছে যে তারা যদি একটা সামান্যতম ডকুমেন্টস দেখাতে পারে। দেখুন, যাদের আনম্যাপড ছিল, যারা আনম্যাপড ভোটার, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো তাদের ক্ষেত্রে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে, অর্থাৎ নির্দিষ্ট করে ডকুমেন্টস দেওয়া রয়েছে। কিন্তু যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে যারা পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট, অর্থাৎ যে এই ডকুমেন্টসটি দিতেই হবে, এই ডকুমেন্টস না দিলে হবে না, সেরকম কিন্তু কোনো ডকুমেন্টসকে ক্ল্যারিফাই করা হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি জাস্ট একটা বিএলও ডিক্লারেশন দিয়ে দেন, দেখুন এক্ষেত্রে না বিএলও ডিক্লারেশনটাকেই সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যদি আপনি বিএলও ডিক্লারেশন একটা জমা করতে পারেন অথবা যদি হিয়ারিংয়ের সময়তে আপনি বিএলও ডিক্লারেশন নিয়ে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি মোটামুটি নিশ্চিত হয়ে যান যে এই সমস্ত ক্ষেত্রেও আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। এছাড়া মধ্যনামে কুমার বা ধরুন অনেকে রয়েছে যারা মুসলমানরা হজ গেলে পরে তাদের নাম চেঞ্জ হয়ে যায়, মুসলমান মেয়েদের ক্ষেত্রে তাদের
স্বামী মারা গেলে নাম চেঞ্জ হয়ে যায়, বা হিন্দু মেয়েদের ক্ষেত্রে বিয়ের পরে তাদের নাম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। অনেকে রয়েছে বাবার বাড়ির পদবি রাখে, তারপরে শ্বশুর বাড়ির পদবি রাখে। অনেকে রয়েছে বাবা বাড়ির পদবি ছেড়েই দেয়, শুধুমাত্র শ্বশুর বাড়ির পদবি রাখে। তো এই সমস্ত ক্ষেত্রে ধরুন যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, সেটা ধরুন অন্য রাজ্যে হয় না, বিহারে ধরুন হয় না, এবার ধরুন অরুণাচল প্রদেশে হয় না, অর্থাৎ সমস্ত রাজ্যে তো আর ডেমোগ্রাফিক সেম থাকে না। তো সেই কারণে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্ত ভুল, যেগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সচরাচর হয়ে থাকে, বিয়ের পরে নামে চেঞ্জ, বা মুসলমানরা হজ গেলে পরে নাম চেঞ্জ, মুসলমানদের যদি স্বামী মারা যায় তাহলে তাদের নাম চেঞ্জ, এগুলো তো একটা ডেমোগ্রাফিকের ব্যাপার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো এই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কারো নামে এরকমভাবে কোনো ভুল থাকে, নর্মালি লজিক্যাল ডিসক্রিপেন্সিস ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের নাম যেন কোনোভাবে বাদ না যায়, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে দেখতে বলেছে। আর যদি কারোর নাম এই সমস্ত ভুলের কারণে বাদ যায়, তাহলে পরে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু তাদের নির্বাচন কমিশনকে ছেড়ে কথা বলা হবে না, একথা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। দেখুন, এরপরেও যদি ধরুন আপনি আনম্যাপড ভোটার ছিলেন, অর্থাৎ আপনাদের নাম বা আপনাদের বাবা মার কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, ধরুন ছিল না, তো সেক্ষেত্রে ধরুন আপনাকে তখন 13টি ডকুমেন্টস প্লাস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অর্থাৎ টোটাল 14টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হতো। তো সেই 14টি ডকুমেন্টসের মধ্যে ধরুন কোনো ডকুমেন্টস আপনাদের কাছে নেই, অর্থাৎ কিচ্ছু নেই, তো সেক্ষেত্রে না আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না, অথবা অন্য কোনো কারণে ধরুন আপনাদের বয়স 45 বছরের বেশি, কিন্তু আপনি আপনার বাবার নাম অথবা মায়ের নাম দিয়ে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন, যদিও আপনার নিজের নাম থাকার কথা ছিল 2002 কিংবা তার আগে, তা সত্ত্বেও আপনার নাম ছিল না। তো কেন ছিল না সেটা যদি আপনি পরিষ্কার কারণ দেখাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। দেখুন, যদি ফাইনাল ভোটার তালিকাতে আপনাদের নাম না থাকে, তাহলে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হওয়ার 15 দিনের মধ্যে, অর্থাৎ 28 তারিখে প্রকাশিত হবে, তাহলে 14ই এপ্রিলের মধ্যে আপনাকে এই দুটো কাজ করতে হবে। তো কোন দুটো কাজ করবেন, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে, প্রথমে আপনি ডিওর কাছে আবেদন করবেন, লিখিত আবেদন করবেন যে আমার কাছে সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমার নাম ফাইনাল ভোটার তালিকাতে নেই। ডিও যদি সেটাকে অ্যাপ্রুভ করে দেয়, তাহলে আপডেটেড লিস্টে আপনাদের নাম থাকবে। যদি ধরুন ডিও কোনোভাবে আপনাদের নাম খারিজ করে দেয়, তারপরে আপনি সিইওর কাছে ডাইরেক্টলি আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সিইও যদি খারিজ করে দেয়, তবুও আপনাদের কাছে একটা রাস্তা রয়েছে, আপনাকে আবার ফর্ম 6 পূরণ করতে হবে। ফর্ম 6 পূরণ করার পরে আপনাকে কিন্তু অবশ্যই 2002 সালের সাথে আপনাদের একটা লিঙ্কেজ দেখাতে হবে, অর্থাৎ এমনটা নয় যে আপনি ফর্ম 6 পূরণ করলেন আর আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে উঠে গেল, এটা তো হবে না। তো আপনি ফর্ম 6 পূরণ করবেন, সেই সঙ্গে 2002 সালের সাথে আপনাদের একটা লিঙ্ক দেখাতে হবে। যদি আপনি লিঙ্ক দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে উঠবে। যদি লিঙ্ক দেখাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে উঠবে না। তো সেক্ষেত্রে পরে কি হবে সেটা পরের ব্যাপার। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু বলা হয়নি, তারা বলছে যে আমাদের কাজ শুধুমাত্র একটি নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা, এর বাইরে কিছু নয়। ঠিক আছে, তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।